আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবিরাম বাংলার সংবাদ। আপনাদের সাথে আছি আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিবর্ণ ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত স্পেন। দ্বিতীয় সেমিতে রাতে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইংল্যান্ড। ৩ দশকের গৌরবোজ্জ্বল পথচলায় দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। সামাজিক দায়বদ্ধতা পূরণের কথা বললেন কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান। আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে লং মার্চের ডাক শিক্ষার্থীদের মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ। ১৩ জেলায় বিক্ষোভ, ঢাকায় পুলিশের লাঠিচার্জ। এবং ২৪-এর ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলায় আহত তরুণীর রক্তাক্ত ছবি পাল্টে দেয় কোটা আন্দোলনের গতিপথ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাজপথে নামে মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। দাপুটা দুর্দান্ত ফুটবল খেলে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেল স্পেন। যুক্তরাষ্ট্র ডালাসে ফ্রান্সকে ২-০ ব্যবধানে পরাজিত করে স্প্যানিশরা। আক্রমণভাবে দুর্দান্ত সব প্রতিভাবান খেলোয়াড়ের ঠাসা ফ্রান্সকে কোনো সুযোগ তৈরি করতে দেয়নি লুইস ডি লা ফুয়েন্তে শিষ্যরা। মিকেল ওয়ারজাবাল ও পেড্রো পোলোর লা রোজাদের গোল হয় দুটি করেন। পরাগারমানি রিপোর্ট। প্রথম সেমিফাইনালের ব্লকবাস্টার লড়াইটা ছিল গতির সঙ্গে শৃঙ্খলার। এমবাপ্পের সঙ্গে ইয়ামালের। দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ হয়ে থাকা স্পেনের। তাতে জয় হলো সুশৃঙ্খল ফুটবলের। আর ফুটবলের জয়ের দিনে ফ্রান্সকে আরও একবার কাঁদিয়ে বিশ্বকাপের শিরোপা মঞ্চে স্পেন। বিশ্বকাপে অত্যন্ত প্রতিভাবান দুই দলের লড়াই। আক্রমণ ভাগের দুর্দান্ত গতি আর শক্তির উপর জোর দিয়ে স্পেনকে পরাস্ত করার পরিকল্পনা ছিল ফ্রান্সের। আর বল নিয়ন্ত্রণে রেখে প্রতিবেশী ফ্রান্সকে কাবু করার চেষ্টা ছিল স্পেনের। ২০২৪-এর ইউরো আর ২০২৫-এর নেশনস লিগে এই ফর্মুলাতেই ফল পেয়েছিল লুইস ডি লা ফুয়েন্তের দল। এমনি পরিকল্পনায় চলছিল খেলা। লামিনে ইয়ামালকে ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। স্পটকিকে গোল করে লা রোজা আনন্দ নামে স্পেন শিবিরে। আর চলতি বিশ্বকাপে এবারই প্রথম পিছিয়ে পড়ল ফ্রান্স। ৩০ মিনিটে ইনজুরিতে পড়ে সালিবা মাঠ ছাড়লে ফ্রান্সের রক্ষণ দুর্গ আরেকটু অরক্ষিত হয়ে পড়ে। ভরসা কমে যায়। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসে যায় স্পেনের, কিন্তু ফ্রেঞ্চ রক্ষণে তা হয়নি। মাঝমাঠ দখলে রেখে স্পেন খেলতে থাকলে এমবাপ্পে, দেমবেলে আর ওলিশের সমন্বয়ে গড়া সবচেয়ে ক্ষুরোধার আক্রমণ ভাগ উল্টো ফ্রান্সের রক্ষণ দুর্বলতায় ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। আবারও ডালাসের গ্যালারিতে বয়ে যায় লালের বন্যা। এইসব আক্রমণের মধ্যে লামিনে ইয়ামাল একটি গোল করলেও অফসাইডে তা বাতিল হয়ে যায়। পিছিয়ে থেকে কখনোই দমে যায়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এমবাপ্পে এবং চুয়েমেনিকে সফল হতে দেয়নি স্পেনের রক্ষণ ভাগ। অবিশ্বাস্য রকমের শক্তিশালী ফ্রান্সের আক্রমণ ভাগ, কিন্তু রক্ষণ ভাগ ও মাঝমাঠে তারা ততোধিকই সাধারণ মানের। এতদিন কোনো দলই লাভ ব্লুদের ওপর সেভাবে চড়াও হয়নি, কিন্তু স্পেন প্রথমবার চড়াও হলো। তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ফ্রান্সের রক্ষণ প্রাচীর। এই জয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে স্পেন। পরাগারমান, এটিএন বাংলা। এক দলের শিরোপা ধরে রাখার মিশনে বিপরীতে অন্য দলের ৬০ বছরের আক্ষেপ ঘোচানো লড়াই। এমন উত্তাপ ছড়ানো হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্বমঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইংল্যান্ড। আটলান্টায় রাত ১টায় শুরু হবে দুই দলের মহারণ। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ মানেই ফুটবলের সবুজ গালিচায় ছড়ানো এক ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র। মাঠের ভেতরে সেই পুরনো বৈরিতা নিয়ে রাজসিক লড়াইয়ে মুখোমুখি হবে দুই পরাশক্তি। ইংল্যান্ডের দীর্ঘ ৬০ বছরের ট্রফি খরা ঘোচানোর স্বপ্ন এক প্রজন্ম চলে গেছে, নতুন প্রজন্ম বড় হয়েছে, কিন্তু বিশ্বকাপ ট্রফি আর ঘরে ফেরেনি।
এবার সেই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই এই লড়াই কেবল জয় পরাজয়ের নয়, এটি থ্রি লায়ন্সদের জন্য একটি মুক্তির যুদ্ধ। এই লড়াই সব সময় তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। টুর্নামেন্টের সব বাধা পেরিয়ে যে সেরা 4টি দল সেমিফাইনালে উঠেছে, এটি তাদের মধ্যকার ম্যাচ। দারুণ এক পরিবেশ তৈরি হতে যাচ্ছে, আর এখানেই আমরা সেরাটা মেলে ধরতে চাই। 2022 বিশ্বকাপ কোপা আমেরিকা জয়ের আত্মবিশ্বাস আর্জেন্টিনার মূল শক্তি। তবে এবারের বিশ্বকাপে আলভারেজ মার্টিনেজদের পারফরম্যান্স পছন্দ হচ্ছে না খোদ আর্জেন্টাইন ভক্তদের। তবে ভিন্ন মত দলটির কোচ লিওনেল স্কালোনির। নিজের চেনা শান্ত কৌশলে হাই ভোল্টেজ এই ম্যাচটিকে সেফ মাঠের খেলাতেই সীমাবদ্ধ রাখতে চান আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। এটি কেবলই একটি ফুটবল ম্যাচ মাত্র, এর বাইরে অন্য কিছু ভাবার অবকাশ নেই। আমরা চমৎকার এক কোচের অধীনে থাকা শক্তিশালী এক প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি, তাই একে স্রেফ একটি খেলা হিসেবেই দেখা উচিত। থমাস টুখেল ইংল্যান্ডকে নামাচ্ছেন আক্রমণাত্মক 4-2-3-1 ফরমেশনে, যেখানে গতি আর কাউন্টার অ্যাটাকই মূল ভরসা। বিপরীতে স্কালোনি সাজিয়েছেন 4-1-2-1-2 ফরমেশনে নিখুঁত এক ডায়মন্ড মিডফিল্ড। উদ্দেশ্য মাঝ মাঠের দখল নিয়ে আক্রমণ ভাগকে বল জোগানো। পরিসংখ্যান বলছে দু দলের 14 দেখায় ইংল্যান্ডের 6 জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে 3টিতে। বাকি 5টি ম্যাচ ড্র হয়েছে। তবে এই দ্বৈরথের সবচেয়ে বড় রোমাঞ্চ ছড়াচ্ছে গোল্ডেন বুটের লড়াই। 8 গোল করে দৌড়ে থাকা লিওনেল মেসিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন হ্যারি কেন এবং জুড বেলিংহাম। দুজনের ঝুলিতে রয়েছে 6টি করে গোল। ইতিহাসের প্রতিশোধ নাকি চ্যাম্পিয়নদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখার মিশন? উত্তর দেবে আটলান্টার সবুজ গালিচা। রায়হান রাসেল, এটিএন বাংলা। 29 পার করে 30 বছরে যাত্রা শুরু করলো দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। নানা প্রতিকূলতার মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে শীর্ষস্থান ধরে রেখেছে চ্যানেলটি। এমনটাই জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই দীর্ঘ পথ চলায় সংবাদ, বিনোদন, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতায় অনন্য ভূমিকা রেখে দর্শকদের আস্থা অর্জন করেছে এটিএন বাংলা। মনির হোসেন তপুর রিপোর্ট। সালের 15 জুলাই দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে এক নতুন অধ্যায়ের সূচনা হয় এটিএন বাংলার যাত্রার মধ্য দিয়ে। সীমিত পরিসরে বিনোদনমূলক অনুষ্ঠান দিয়ে শুরু হলেও সময়ের পরিক্রমায় সংবাদ, সংস্কৃতি, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা ও সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অন্যতম জনপ্রিয় চ্যানেলে পরিণত হয় এটিএন বাংলা। পথ দেখায় কেউ, পথ চলে সবাই। এইটা কিন্তু আমরা এইটা প্রমাণ করেও ছাড়ছি। কারণ যখন আমরা এই এটিএন বাংলা শুরু করলাম, তখন স্যাটেলাইট দিয়ে যে একটা টেলিভিশন চলতে পারে এই কনসেপ্টই কারো জানা ছিল না। শুরুতে পথ চলাটা খুব কঠিন ছিল। 2004 সাল ছিল এটিএন বাংলার জন্য একটি উল্লেখযোগ্য বছর। সেই বছর শিশুদের সংবাদভিত্তিক অনুষ্ঠান আমরা করব জয়ের আমরাও পারি বিশেষ পর্ব প্রচারের মধ্য দিয়ে এটিএন বাংলা জিতে নেয় ছোট পর্দার অস্কার খ্যাত অ্যামি অ্যাওয়ার্ড। এশিয়ার প্রথম দেশ হিসেবে এই পুরস্কার অর্জন করে চ্যানেলটি। এখানেই থেমে থাকেনি। দুস্থ আর অবহেলিতদের কথা তুলে ধরায় 2012 সালে ডক্টর মাহফুজুর রহমানকে এশিয়ান ব্রডকাস্টার অব দ্য ইয়ারে ভূষিত করে ব্রিটেনের পত্রিকা এশিয়ান ভয়েস। এছাড়াও দীর্ঘ এই পথ চলায় এশিয়ান আঞ্চলিক অ্যাওয়ার্ড, মিনা মিডিয়া অ্যাওয়ার্ড, ইউনিসেফ অ্যাওয়ার্ড, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে চ্যানেলটি। এখনও শিশুদের অধিকার ও সংগ্রামে কথা বলে আসছে আমরা করব জয়। দীর্ঘ এই 29 বছরের যাত্রায় সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দেশীয় সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রতিভা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চ্যানেলটি। সঙ্গীত, অভিনয়, নৃত্য সহ
বিভিন্ন ক্ষেত্রে নতুন শিল্পী তৈরির পাশাপাশি গুণীজনদের আজীবন সম্মাননায় সম্মানিত করার ধারাও অব্যাহত রেখেছে এটিএন বাংলা। আমরা শুরুতে যে পরিমাণ শিল্পী, নাটকের বলেন, গানের বলেন, যে পরিমাণ শিল্পী এটিএন বাংলা তৈরি করছে আর কোনো চ্যানেল, ইভেন আমি এটাই বলতে পারি বিটিভি বহু বছর তারা চ্যানেল চালাইছে, তো আমরা যেভাবে যত শিল্পী আমরা তৈরি করছি এটিএন বাংলা, বিটিভিও তত করতে পারে নাই। তখন টিআরপিতে দেখা যায় যে এটিএন বাংলা নিউজ প্রায় আমরা শীর্ষে থাকি। এতগুলি চ্যানেল, নিউজ চ্যানেল আজকে 10টার, শুধু নিউজ চ্যানেলই আছে 10টার উপরে, তারপরেও আমাদের নিউজ এখন পর্যন্ত জনপ্রিয়তা অর্জন ধরে রাখতে পারছি। শিশু কিশোরদের মেধা বিকাশ, অনুসন্ধানী প্রতিবেদন, জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সম্মাননা অর্জনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যমকে বিশ্ব দরবারে পরিচিত করেছে এটিএন বাংলা। একটা সময় যখন সংবাদের ছবি সংগ্রহ করে তাৎক্ষণিক প্রচারের ব্যবস্থা ছিল না, তখন সংবাদের খোঁজে ভোটের পাখি নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে গেছে এটিএন বাংলার কর্মীরা। নতুনদেরকে চান্স দিতাম এবং নতুনরা যদি চান্স না দেওয়া হতো তো আজকে এই শিল্পে এতগুলি চ্যানেল আজকে চলতেছে, আজকে কিন্তু কোনো রিপোর্টারের অভাব নেই, কোনো শিল্পীর অভাব নেই। শুধু সংবাদ প্রচারেই নয়, দুর্যোগ, দুর্বিপাক, মানবিক সংকট ও সামাজিক উদ্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে চ্যানেলটি। সব নিউজকে প্রাধান্য না দিয়ে আমরা সেজন্য নিউজের জন্য আমরা এক্সক্লুসিভ কিছু নিউজ আমরা দেখাবার চেষ্টা করি এবং আমাদের এটিএন বাংলায় প্রতিদিনই কোনো না কোনো এক্সক্লুসিভ নিউজ আমাদের থাকে, যে কারণে এখন আমরা ওই এতগুলি নিউজ চ্যানেলের মাঝেও আমরা জনপ্রিয়তা অর্জন করতে পারছি এবং আমাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারছি। তার কারণই হচ্ছে যে আমাদের এই এক্সক্লুসিভ নিউজগুলোর জন্য। ক্রীড়াঙ্গনের প্রসারেও অবদান রেখেছে এটিএন বাংলা। ফুটবল, হকি, কুস্তি, ব্যাডমিন্টন সহ বিভিন্ন খেলা সরাসরি সম্প্রচারের মাধ্যমে উৎসাহ জুগিয়ে আসছে দীর্ঘদিন ধরে। একই সাথে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নির্মাণ করেছে অসংখ্য বিশেষ অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে এটিএন বাংলা। সংস্কৃতি, বস্তুনিষ্ঠ সংবাদ এবং দায়িত্বশীল সম্প্রচারের অঙ্গীকার নিয়ে সামনের দিনগুলোতেও সত্য, সুন্দর ও দায়িত্বশীল সম্প্রচারের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় প্রতিষ্ঠানটির। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিভাগের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষা প্রশাসন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারী বর্ষণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দেশের সার্বিক পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে রাতেই পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় আজকে পরীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয়ের দিকে লং মার্চের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, 13 জুলাই পরীক্ষা ফের নেওয়া হতে পারে। এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সংসদ ভবন ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এছাড়া মঙ্গলবার দিনব্যাপী রাজধানী সহ দেশের 13 জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। দক্ষিণ চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভেসে উঠছে ক্ষয়ক্ষতির বিভৎস চিত্র। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব মানুষ এখন ধ্বংসের মাঝে বেঁচে থাকার সংগ্রাম করছেন। চলাচলের অনুপযোগী সড়কের কারণে অধিকাংশ প্রত্যন্ত অঞ্চলে এখনও পৌঁছায়নি সরকারি সহায়তা। সাতকানিয়া ও বাঁশখালী দুর্গত এলাকা থেকে রনি দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হক।
আকাশ মেঘমুক্ত, গত দুদিন বৃষ্টি হয়নি। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছে বানবাসী মানুষ, কিন্তু বাড়ির ভিটা ছাড়া কিছুই নেই অবশিষ্ট। তাদের আর্তনাদ আর কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। প্রশাসন বলছে সাতকানিয়ায় 85% এবং বাঁশখালীর 60% এলাকা বন্যা কবলিত হয়েছিল। এই দুই উপজেলাতে কৃষি, মৎস্য ও সড়ক খাতের ক্ষয়ক্ষতি প্রায় 100 কোটি টাকা। বিভিন্ন উপজেলায় এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে অ্যাসেসমেন্ট চলছে এবং আমরা আশা করি আমরা বন্যা শেষ হওয়ার পরে খুব দ্রুতই আমরা পুনর্গঠন কাজে হাত দিতে পারবো। অন্যদিকে এই অঞ্চলের সড়কগুলো এখনও চলাচলের অনুপযোগী। এতে বিচ্ছিন্ন রয়েছে অনেক দুর্গম এলাকা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হলেও অধিকাংশ প্রত্যন্ত অঞ্চলে এখনও পৌঁছায়নি কোনো ধরনের সরকারি সহায়তা। সরকার আমাদেরকে না দেখলে আমরা কিভাবে থাকবো? টাকা পয়সা নাই, ঘর আবার নতুন করে মেরামত করতে হবে। পানি নেমে গেছে ঠিকই, কিন্তু রেখে গেছে সর্বনাশা বন্যার ছাপ। সেখানে মিশে আছে অগণিত সহায় সম্বলহীন মানুষের দীর্ঘশ্বাস, অনিশ্চিত ভবিষ্যতের এক মহা আতঙ্ক। সাতকানিয়ায় প্রায় 3 শতাধিক পরিবার হারিয়েছেন তাদের ঘরটি। ভবিষ্যতে সরকার যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তাহলে খোলা আকাশের নিচেই থাকতে হবে বলে জানিয়েছেন তারা। ইরফানুল হক, এটিএন বাংলা, সাতকানিয়া, চট্টগ্রাম। এবার রক্তাক্ত জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন। আর কোনোদিন আন্দোলনে আসার সাহস করবি? 15 জুলাই ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের ওপর নক্করজনক হামলা করে এমন হুমকি দিয়েই থামেনি ছাত্রলীগের পেটোয়া বাহিনী। হামলা চালায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া আহত শিক্ষার্থীদের ওপরও। ডাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত হওয়া সঞ্জিদা আহমেদ তন্নির সেই রক্তাক্ত ছবি নাড়িয়ে দেয় জাতির বিবেককে। তিনি বলেন, 5 আগস্টের পর একটি গোষ্ঠী জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করায় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জুলাইয়ে উত্থাল সেই দিনের কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছেন মুশফিকুর রহমান। এই আত্মস্বীকৃত রাজাকার, তার জবাব তারাই দেবে। ধানমন্ডির দলীয় কার্যালয়ে 24-এর 15 জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর বেপরোয়া ছাত্রলীগ হয়ে ওঠে আরো মারমুখী। যারা বাড়াবাড়ি করছে সবকিছুর জবাব দেওয়া হবে। তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের এমন হুমকির পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ক্ষমতাসীনদের তাণ্ডব। ছাত্রলীগের ছেলেমেয়েরা বাসের 3 সাইড থেকে আমাদেরকে ঘিরে ধরে, একদম সিরিয়াল ধরে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল যে আমরা যে বের হব ওইখান থেকে সবাইকে আসলে মারবে। একটা ইট এসে আমার মুখের উপর পড়ে এবং আমার চশমা কাঁচ ভেঙে যায়, চোখের নিচটাতে একটা গভীর ক্ষত হয়ে যায়। ঢাবির ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা নাড়া দেয় পুরো জাতির বিবেককে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। আন্দোলনে যাওয়াটাই যেন শিক্ষার্থীদের অমার্জনীয় অপরাধ। আমরা যে আন্দোলনে আসার সাহস করছি এটা নিয়ে কোশ্চেন করতে হবে। মেয়েদেরকে ওরা স্পেসিফিকভাবে মারতে থাকে এবং জিজ্ঞেস করে, তোরা আর কোনোদিন আন্দোলনে আসার সাহস করবি? আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলে পড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা। সরকার হিসেবে নিজেদের পাওয়ার প্লে করতে করতে আসলে সাধারণ জনগণের মতামত, তাদের চিন্তা ভাবনাকে গণ্য করা বাদ দেয়। তারা মানুষকে মানুষ হিসেবে ভাবা বাদ দিয়ে দিয়েছিল। 15 তারিখে যে মেয়েদের আক্রমণ করা বা চিকিৎসা নিতে আসা রোগীদেরকে আক্রমণ করা, এটা জাস্ট ওই চিন্তাধারারই প্রতিফলন ছিল। অনেক ত্যাগ তিতিক্ষার পর স্বৈরাচারের বিরুদ্ধে আসে চূড়ান্ত বিজয়। জুলাই যোদ্ধা সঞ্জিদা আহমেদ তন্নি মনে করেন, একটি গোষ্ঠী জুলাইকে নিজেদের বলে দাবি করায় ভেঙেছে ঐক্য, অপূর্ণই রয়ে গেছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। 5 আগস্টের পর থেকে দেখা গেছে স্পেসিফিক একটা মানে জনগোষ্ঠী, তারা হচ্ছে জুলাইটাকে নিজেদের করে দাবি করার যে চেষ্টা করা, সেই চেষ্টার কারণে কিন্তু আসলে আমরা যেই লক্ষণে সবাই এক জায়গা হয়েছিলাম সেই এক জায়গাটা কিন্তু আর এখন নেই। সো আমরা ওই এক না থাকার কারণে কিন্তু আমাদের জুলাইয়ের যে টার্গেট ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারিনি। নির্বিচারে যারা ছাত্র জনতার প্রাণ কেড়ে নিয়েছে সেই ঘাতকদের বিচারের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে দেশে সুস্থ ধারার রাজনীতি করা সম্ভব না বলে জানান জুলাই আন্দোলনের এই অকুতোভয় সৈনিক। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যেই লোকগুলো আসলে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে কাজ করেছে তাদের সবাইকে আসলে বিচার ব্যবস্থার মধ্যে এনে তাদের ওই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা যদি ক্রিয়েট না করা হয় তাহলে আসলে বাংলাদেশের সুস্থ রাজনীতি কোনোদিন সম্ভব না। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উপলক্ষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ সন্ধ্যা। জ্যাকসন হাইটসে জুইস সেন্টারে অ্যাবার্ট টাইমস ইভেন্টস ও অল কাউন্টি হোম কেয়ারের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসের বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।
সঙ্গীত, নৃত্য ও সম্মাননা প্রদানের মাধ্যমে বিশ্বকবি সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানানো হয়। আয়োজক বলেন, সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। অনুষ্ঠানের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, স্বপ্নীল সজীব সঙ্গীত পরিবেশন করেন। এ সময় এবি ওয়ালিউদ্দিন চৌধুরী, সিফা আমিন উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। মাঠের ফুটবল ছাপিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ড মহাদ্বৈরথ এখন ঐতিহাসিক ইগোর লড়াই। 6 দশকেরও বেশি সময় ধরে দুই দেশের ফুটবলীয় দ্বৈরথ চলছে প্রজন্ম থেকে প্রজন্মে। 1962 সালের চিলি বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই চিরবৈরতার গল্পে মিশে আছে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড থেকে শুরু করে বেকহামে লাল কার্ডের নাটক। বিস্তারিত পরাকারমানের রিপোর্টে। আর্জেন্টিনা ইংল্যান্ডের লড়াই শুধু 90 মিনিটের খেলা নয়, 6 দশকেরও বেশি সময় ধরে চলা এক ঐতিহাসিক ইগোর লড়াই। এই দ্বৈরথকে ফুটবলীয় বিশ্বে অন্যতম মর্যাদাপূর্ণ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বিবেচনা করা হয়। 1962 সালের বিশ্বকাপে শুরু আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথের। সেই লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকেনি, দুই দেশের সম্পর্কের উপর রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়েছে। বিশ্বকাপের মহামঞ্চে মোট 5 বারের লড়াইয়ে ইংল্যান্ডের 3 জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে 2 ম্যাচে, তার মধ্যে একটি আবার টাই ব্রেকারে। আর্জেন্টিনা ইংল্যান্ড প্রথম মুখোমুখি হয় 1962 সালে চিলি বিশ্বকাপের গ্রুপ পর্বে। শুরুতে ইংল্যান্ড 3-0 ব্যবধানে লিড নেয়। খেলার শেষ দিকে আর্জেন্টিনা একটি সান্ত্বনাসূচক গোল করে। 1966 বিশ্বকাপের স্বাগতিক হয়েছিল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়ে শুরু দুই দেশের চিরবৈরিতা। বিতর্কের শুরুটা খেলার 33 মিনিটে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাত্তিনকে মাঠ থেকে বের করে দেওয়ার মধ্য দিয়ে। তিনি মাঠ ছাড়তে অস্বীকৃতি জানালে খেলা 8 মিনিট বন্ধ ছিল। আর্জেন্টিনা আজও দাবি করে তারা অবিচারের শিকার। জিও ফাস্টের করা একমাত্র গোলটি ছিল অফসাইড। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল তো দুই দেশের মাঠের লড়াইকে চিরশত্রুতায় রূপ দেয়। দিয়েগো ম্যারাডোনা তার জাদুকরী প্রতিভার পাশাপাশি হাত দিয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন। হ্যান্ড অফ গডের পর সর্বকালের সেরা বিশ্বকাপ গোলটিও করেছিলেন দিয়েগো ম্যারাডোনা সেই ম্যাচেই। এরপর 1998 সালে ফ্রান্স বিশ্বকাপে সিমিওনে বিবাদে ডেভিড বেকহামের লাল কার্ড নাটক দুই দেশের বিবাদকে আরো শক্ত অবস্থানে নিয়ে যায়। বিশ্বকাপ আসবে, বিশ্বকাপ যাবে, কিন্তু মহামঞ্চে আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াই মানেই মাঠের চেয়েও বেশি রাজনীতি আর কূটনীতির মঞ্চ কাঁপানো। পরাগামান, এটিএন বাংলা। ফর্মহীন বাংলাদেশের সামনে আবারও ফর্মে থাকা জিম্বাবুয়ে। টেস্ট আর ওয়ানডে সিরিজে পরাজয়ের পর আজ থেকে শুরু হবে টি-20 সিরিজ। তবে সবশেষ টি-20 সিরিজে অস্ট্রেলিয়ার কাছে 3-0 ব্যবধানে হেরেছে টাইগাররা। জিম্বাবুয়ে সফরেও ফর্মটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। নিয়মিত অধিনায়ক লিটন দাস নেই। টি-20তেও তাই ব্যাটাররাই বেশি চ্যালেঞ্জের মুখে পড়বেন। বুলাওয়ের উইকেট কন্ডিশনও কিছুটা লো অ্যান্ড স্লো হতে পারে। ফর্মে থাকা জিম্বাবুয়েও চেপে ধরতে চাইবে বাংলাদেশকে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বিকাল 4:30টায় 3 ম্যাচেস টি-20 সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেএসপি শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো 38তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। 4 দিনের এই প্রতিযোগিতায় একছত্র আধিপত্য ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। তারা 66টি স্বর্ণ, 58টি রৌপ্য এবং 55টি ব্রোঞ্জ পদক জয় করে। 14টি স্বর্ণ, 10টি রৌপ্য ও 10টি ব্রোঞ্জ পদক জিতে দ্বিতীয় হয় কিশোরগঞ্জের নেকলেস সুইমিং ক্লাব। বালক বিভাগে 15 থেকে 17 বছর গ্রুপে বিকেএসপির আব্দুল আজিম একাই 11টি স্বর্ণ ও 2টি রৌপ্য পদক এবং 7টি নতুন জাতীয় রেকর্ড করে সেরা সাঁতারু নির্বাচিত হন। বালিকা বিভাগে মেঘনা মোহনা সুইমিং ক্লাবের ফাতিহা মাহতাব মাইশা সেরা সাঁতারু হন। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এই সময় উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার।
বিবর্ণ ফ্রান্সকে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে দুর্দান্ত স্পেন, দ্বিতীয় সেমিতে রাতে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইংল্যান্ড। তিন দশকের গৌরবোজ্জ্বল পথ চলায় দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। সামাজিক দায়বদ্ধতা পূরণের কথা বলেন কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান। আজকের এইচএসসি সমমানের পরীক্ষা শেষে লং মার্চের ডাক শিক্ষার্থীদের মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ। 13 জেলায় বিক্ষোভ, ঢাকায় পুলিশের লাঠিচার্জ। এবং 24-এর 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলায় আহত তন্নি রক্তাক্ত ছবি পাল্টে দেয় কোটা আন্দোলনের গতিপথ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাজপথে নামে মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটি মালার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।